আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। চলমান জ্বালানি সংকট নিরসনে অফিস মার্কেট সহ বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে ৯টা থেকে ৩টা। আর সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হবে সব মার্কেট। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের আলোকসজ্জা। শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও নতুন সিদ্ধান্ত আসবে রবিবার। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সাদিয়া কানিসকে সঙ্গে নিয়ে শাকিবুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। রাত ৯টায় শুরু হয় এই বৈঠক, শেষ হয় রাত 11:30টায়। বৈঠকে চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের করণীয় সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কিছু সংশোধন করে এটাকে করা হচ্ছে। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ৯টা থেকে ৩টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘন্টা করে। ৯টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস 9টার থেকে 4টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত। 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন ইনশাআল্লাহ। সব ধরনের মার্কেট 6টার মধ্যে বন্ধ করতে হবে। বন্ধ থাকবে সব ধরনের আলোকসজ্জা। বিয়ের অনুষ্ঠানেও করা যাবে না আলোকসজ্জা। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সকল ধরনের মার্কেট 6টার পরে কোনো মার্কেট চলবে না। তবে জরুরি সেবা প্রতিষ্ঠান আগের নিয়মেই চলবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। পাশাপাশি আগামী 3 মাস সরকারি অর্থায়নে সব ধরনের সফর বন্ধ রাখার কথা জানান সচিব। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শুক্রবার ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে নেই তেল। রশি টেনে বন্ধ করে দেওয়া হয় প্রবেশপথ। যে পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তীব্র ক্ষোভ গ্রাহকদের। পাম্প পরিদর্শনে এসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, প্রয়োজনের চেয়ে বেশি মজুদের কারণেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারের নানামুখী উদ্যোগ ও সরবরাহ স্বাভাবিক রাখার পরও কাটছে না জ্বালানি তেলের সংকট। সাপ্তাহিক বন্ধের দিনে রাজধানীর জ্বালানি তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি আগের মতোই। মোটরসাইকেল, প্রাইভেট কার চালকরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর পাচ্ছেন সীমিত তেল। মোটরসাইকেল 5 লিটার, প্রাইভেট কার 10 লিটার, আর জিপ গিয়ারে 20 থেকে 25, ওইভাবে আমরা দিচ্ছি। এই তেল নিতেই প্রায় 2-3 ঘন্টা চলে যায়। ট্যাঙ্কিতে এখনো 2-3 লিটার দাগ তেল আছে। তারপর আমার মধ্যে ভয় আছে, আমি রাস্তায় যাই কোন সময় তেল বন্ধ হবে, আমি কোন পাম্পে তেল পাবো। ব্যবসায়ীরা যাতে সুযোগ না নিতে পারে, আর হয়রানি তো হচ্ছি, যেহেতু 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নিচে তেল পাওয়া যাচ্ছে না, একেবারে তেল নেই। একটা গাড়ি মাসে 10 লিটার তেল পাবে বা 50 লিটার তেল পাবে বা 100 লিটার তেল পাবে, এটা একটা রেজিস্ট্রেশন করে দিলে পরে তাহলে আমাদের এই বিড়ম্বনা থেকে হয়তো মুক্তি পেতাম। যারা মজুত করছে এবং বেআইনিভাবে তেল সংগ্রহ করছে তাদেরকে আসলেই আইনের আওতায় আনা উচিত। বেশিরভাগ ফিলিং স্টেশনে দেখা যায় 1 কিলোমিটারেরও বেশি যানবাহনের লাইন। পরিদর্শনে এসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আতঙ্কিত হয়ে বেশি তেল কেনার জন্যই যানবাহনের দীর্ঘ এই লাইন তৈরি হচ্ছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে উবার পাঠাওর যারা বাইকার ছিলেন তারা বাইক না চালিয়ে মূলত এই তেলের লাইনে দাঁড়াচ্ছে না। প্রাইভেট কারগুলোর ক্ষেত্রে হয়তো আগে ছিল 10 লিটার একটা ট্যাঙ্কিতে, কিন্তু এখন হচ্ছে তিনি 40 লিটার রিজার্ভ করতেছেন। এটাই হচ্ছে একটা মূলত সংকট তৈরি করছে। বেশ কিছু পাম্পে তেল না থাকার পরও লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তেলের তীব্র সংকট।
চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় তেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও হতাশ হয়ে ফিরতে হচ্ছে অনেক চালককে। নোয়াখালী, দিনাজপুরের হিলির বিভিন্ন ফিলিং স্টেশনে ঝুলছে অকটেন নেই কিংবা তেল নেই নোটিশ। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করছে তেল বিতরণ কার্যক্রম। সূর্যোদয়ের আগে বাগেরহাট বিভিন্ন পাম্পে অর্ধ কিলোমিটার যানবাহনের লাইন দেখা গিয়েছে। গোপালগঞ্জে বোরো ধান ও ঝিনাইদহে ইরি ধান চাষে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে ভোলায় 2000 লিটার ও মেহেরপুরে 4500 ডিজেল অবৈধ জ্বালানি তেল সহ 2 জনকে আটক করেছে কোস্টগার্ড। সকাল থেকে 2 ঘন্টা ধরে লাইনে আছি, এখন পর্যন্ত তেল পাই নাই। এর জন্য আমরা অনেক সাফার করতেছি। আগে যেরকমটা হয়তো প্রতিদিন তেল আনতে পারতাম, 1 টিপ 2 টিপ আনতে পারতাম, আর এখন রেশনিং করে দিছে, তাতে দেখা যাচ্ছে 1 দিন পর 2 দিন পর তাও পুরো তেল দিচ্ছে না। অবৈধ যে মজুদ যেগুলো আছে সেগুলো যদি সরকার যদি পদক্ষেপ নিত এই মজুদের বিরুদ্ধে, তাহলে হয়তো আমরা তেলের ঘাটতি। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসা নিতে গ্রাম থেকেও রাজধানীর হাসপাতালগুলোতে ছুটে আসছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন দ্রুত টিকা প্রদান ও সচেতনতার মধ্য দিয়ে এই রোগ প্রতিরোধ করতে হবে। এদিকে দেশের 56 জেলায় হাম ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। লক্ষ্মীপুরের মণি, ফরিদপুরের আশমনি ও পাবনার রেদওয়ান। কারো মুখে অক্সিজেন মাস্ক, আবার কারো হাতে ক্যানোলা। তাদের মতো এমন চিত্র রাজধানীর বেশিরভাগ হাসপাতালে। জেলা উপজেলার হাসপাতালে দৌড়ঝাঁপ শেষে রাজধানীর হাসপাতালের বারান্দায় ছুটছেন রোগী ও স্বজনরা। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে তিল পরিমাণ ঠাঁই নেই রোগীদের। ফ্লোরে, বারান্দায়, লিফটের পাশে চিকিৎসা নিচ্ছেন হামে আক্রান্ত শিশুরা। জ্বর, ঠান্ডা জ্বর, কাশি, হাম উঠছে, হামের সমস্যা। ফরিদপুর চিনি না, অনেক কিছু, অনেক অসুবিধা হয়েছে। কালকে রাত্রে আসছি, কোনো চিকিৎসাই দেয় না। চাঁদপুরে নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে 4 দিন পড়তেছিলাম। পরে বলতেছে বাচ্চার অবস্থা খারাপ, আপনারা ট্রিটমেন্ট দিতে পারবো না বাচ্চারে, আপনি অন্য জায়গায় নিয়ে যান, আমাদের দ্বারা এটা সম্ভব না। এদিকে মহাখালী কোভিড বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছে 251 জন হামের রোগী। তার মধ্যে 52 জন রয়েছে আইসিইউতে। সীমান্তিক নগদ স্বাস্থ্য কেন্দ্র। হামের টিকা ওই যে 15 মাসের টিকাটা, ওইটা দিতে তো 500 টাকা নেয়। সবসময় 50 টাকা, তখন আবার 350-400 হয়েছে, যার জন্য আর কি দেওয়া হয় না। লক্ষ্মীপুর জেলায় যদি এই চিকিৎসাটা পাইতাম তাহলে ভালো হতো। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় 9 মাস বয়সী শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন বলে জানান এই চিকিৎসক। 9 মাস পর্যন্ত শিশু যে বুকের দুধ খায়, বুকের দুধ থেকে তার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা আসে। হয়তো তার মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, সেক্ষেত্রে হতে পারে। আর আরেকটা কিছু আছে, এমনি অন্য কোনো অসুখ বিসুখ যদি শিশুর হয়ে থাকে, সেই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রেও হতে পারে। হামের প্রাদুর্ভাব নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ না করলেও দেশের 56 জেলায় হাম ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতালের এমন চিত্র থেকে বোঝা যায় কী ধরনের ভয়ঙ্কর সেবার গাফিলতি ছিল টিকা ব্যবস্থাপনায়। আজ টিকার অভাবে অধিকাংশ শিশু এই হাম রোগে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকরা বলছেন মায়েদেরকে আরও বেশি সচেতন হতে হবে, সেই সাথে সরকারকেও উদ্যোগ নিতে হবে শিশুদের যাতে সঠিকভাবে টিকা প্রদান করা হয়। বিপুল দেব রায়, RTV, ঢাকা। দেশ জুড়ে বেড়েই চলেছে হামের প্রকোপ। টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও কুষ্টিয়া, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে 1 জন করে শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 23 শিশু, যাদের বয়স 2.5 থেকে 12 মাসের মধ্যে। ভোলা সদর 250 শয্যা হাসপাতালে 17 শিশু ভর্তি রয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় 25 জন শিশুর নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এদিকে দিনাজপুরের হিলিতেও হামের প্রাদুর্ভাব ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালে যথেষ্ট পরিমাণ টিকা রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জামায়াত 71-এর পরাজয় মেনে নিতে পারছে না বলে সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চাইছে বলে মন্তব্য করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই সনদের বিপক্ষে নয়, বরং এই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় বিএনপি। আর স্বাধীনতার 55 বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করার অপচেষ্টা চলমান রয়েছে বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন শামিদ চৌধুরী।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম অভিযোগ করে বলেন, একত্রে একটি শক্তি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, আরেকটি শক্তি পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। তারাই এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার পায়তারা করছে। সাহসের সাথে যোগ্যতার সাথে বিএনপি এগিয়ে যাবে। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, পরাজয় মেনে নিতে না পেরে এখন সংবিধান ছুঁড়ে ফেলতে চায় তারা। আমাদের যারা এখন বিরোধী আছে বললো আমরা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে খুঁড়ে নতুন করে লিখতে চাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়ব কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য ছিঁড়তে চাইছিলেন না। বিএনপি জুলাই সনদের বিপক্ষে নয়, তারেক রহমানের নেতৃত্বে এটি বাস্তবায়ন করা হবে বলেও জানান চিফ হুইপ। জনাব তারেক রহমান সাহেব বলেছেন আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী পৌরসভার সারা গোপালপুর স্কুল পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নীলফামারীতে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা সদরের কিসামত দোগাছি গ্রামে মতিবুলকে হত্যা করা হয়। পরে ৩ জনকে আটক করেছে পুলিশ। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে 2 মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রত্নাটা গ্রামে এই ঘটনা ঘটে। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গ। ইরান যুদ্ধের মধ্যে মার্কিন সেনাপ্রধান ব্র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম ব্র্যান্ডিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। জ্বালানি অস্থিরতায় পাকিস্তানে পেট্রোলের দাম 43% বাড়িয়েছে সরকার। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে শুক্রবার বিশেষ ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। চুক্তিতে না পৌঁছলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেবেন এমন ঘোষণার পর তেহরানের প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্র, রাজধানীর নিকটবর্তী একটি সেতু এবং ইস্পাত কারখানাগুলো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আলবরজ প্রদেশের কারাত শহরে বিখ্যাত ওই সেতুতে হামলায় এখন পর্যন্ত 8 জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রায় 100 জন আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক গভর্নর কার্যালয়। বেসামরিক স্থাপনায় এসব হামলার কড়া নিন্দা জানিয়েছে তেহরান। একে যুক্তরাষ্ট্রের নৈতিক পতনের বার্তা বলেও অভিহিত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী সতর্ক করেছে, প্রতিপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। পারস্য উপসাগরে শত্রুপক্ষের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে IRGC। পাশাপাশি দুবাইয়ে ওরাকলের ডেটা সেন্টারে হামলার দাবি করেছে তারা। এদিকে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেত কুপারের সভাপতিত্বে 40টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি ভার্চুয়াল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে এমন রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্পের প্রতি আনুগত্যের অভাবে মার্কিন সেনাপ্রধানকে পদচ্যুত করা হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এছাড়াও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে প্যাম বন্ডিকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও কিছু কর্মীকে সরিয়ে নিয়েছে মস্কো। এছাড়াও সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেল আবিবকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে অনুরোধ করেছে রাশিয়া। গত 24 ঘন্টায় অন্তত 5টি মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো। সামিউল শিহাব, RTV। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলা থেকে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রান্তিক পর্যায়ে যাচাই বাছাই করে চাষি ও খামারিদের দেওয়া হবে এই কার্ড। এজন্য কৃষকদের থেকে তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলার কার্যক্রম চলছে পুরোদমে। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে চাষি ও খামারিদের কৃষক কার্ডের আওতায় আনছে সরকার। পহেলা বৈশাখ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে ১,৫৭০ জনকে এ কার্ড দিয়ে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য কৃষকদের থেকে তথ্য সংগ্রহ ও ব্যাংক হিসাব খোলায় ব্যস্ত সময় পার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কার্ডের মাধ্যমে প্রত্যেককে দেওয়া হবে ২,৫০০ টাকা। সরকারের এমন উদ্যোগে উচ্ছ্বসিত স্থানীয়রা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার এই উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত। ঝড় খরা বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, আশা করতেছি বিমার মাধ্যমে আমরা সেই ক্ষতিগুলোরে পোষায় নিতে পারবো। অনেক সরকার এসেছে, আমরা কোনো সময় এরকম ব্যবস্থা পাই নাই। এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। এই সুযোগ সুবিধা পেলে আমরা মাঠ পর্যায়ে যারা একদম কৃষক আছে কৃষকরা খুবই উপকৃত হব। এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকরা যারা সুবিধা বঞ্চিত আছে এই সুবিধা বঞ্চিত থেকে যেন আমরা রেহাই পাই। উপজেলা কৃষি অফিস বলছে প্রান্তিক ও দরিদ্র কৃষকরাই এই সুবিধা পাবেন। আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছেন। এটা ভবিষ্যতে আমরা টাঙ্গাইল সদরের সকল ইউনিয়নের মাঝে আমরা ছড়িয়ে যাবে। কার্ডের মাধ্যমে ব্যাংক লেনদেনের পাশাপাশি কৃষি ঋণও নিতে পারবেন কৃষকরা। এজন্য সব প্রস্তুতি শেষ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। কৃষক কার্ডের মাধ্যমে যে কৃষি উপকরণের প্রণোদনা দেবে, ভর্তুকি দিবে, সেইটা আপনি সুবিধাটা পাচ্ছেন। পাশাপাশি আপনার ব্যাংকিং সমস্ত সুবিধাই পাবেন। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিখাতকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কৃষক কার্ড, এমনটি প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। আব্দুল হামিদ, RTV। রাজধানীর ব্যস্ততার বুক চিরে বয়ে চলা নদী, যার ঢেউয়ের শব্দে মিশে থাকে হাজারো জীবনের গল্প। এখানে প্রতিটি সকাল শুরু হয় মাঝির বৈঠার ছন্দে, আর একটু দূরে আগুনের ভেতর বাজে হাতুড়ির ছন্দ। মানুষের প্রয়োজনে লোহাকে হাতিয়ার বানায় কামাররা। দুই জগৎ, দুই সংগ্রাম, কিন্তু তাগিদ একটাই, জীবন। নদী নীরব নায়ক, জীবনের ফেরিওয়ালা, লোহার কারিগরদের জীবনের গল্প কুড়িয়েছেন শাকিলা করিম। ক্যামেরা হাতে সঙ্গী হয়েছেন নিহার নন্দী। নদী শুধু জলধারা নয়, জীবনধারারও অবিচ্ছেদ্য অংশ। নদীকে ঘিরেই গড়ে উঠেছে অসংখ্য স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প। সেই গল্পের নীরব নায়ক মাঝি। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ে জীবনের লড়াইয়ে। কি কুয়াশা আর ঝড় বৃষ্টি, কোনো কিছুই থামাতে পারে না বৈঠা হাতের জল জীবনের কারিগরকে। প্রতিটি যাত্রী তাদের কাছে শুধু উপার্জনের মাধ্যম নয়, বরং একটি দায়িত্ব। আমার কাছে ভালো লাগে, এটি হালাল পয়সা, এর ভিতরে কোনো ভেজাল নাই। এটি যে খুব আমি হজ করি এই নৌকো ভাই, এতে আমার কি মান সম্মান যাইবো? কাজ করতে ভালো লাগে, কিন্তু উপকারের প্রতিদান মানুষে তো দেয় না। মানুষের মনে করেন নানান ধরনের কথাবার্তা কয় প্যাসেঞ্জার অনেক সময়। এদেরকে যে আমরা উপকার করতেছি এটা ভুলা যায়। কিছু কিছু প্যাসেঞ্জার এমন আছে এদের ভাষা ব্যবহার খুবই জঘন্য। তাদের নেই স্থায়ী আয়, নেই নিশ্চিত ভবিষ্যৎ, তবুও মুখে থাকে এক চিলতে হাসি। আগে সোজা ছিল, ভালো আছিল, এই একটা পল্টন দিয়েছে, পল্টনটা সরায় না, কিছু না, আমাকে কষ্ট হইতে আছে। প্রাকৃতিক দুর্যোগে সবাই যখন নিরাপদ আশ্রয়ে, তখনও নদীর বুকে বৈঠা হাতে এই মাঝিরা। কারণ পেটের দায় আর ক্ষুধার্ত সন্তানের মুখের চেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ আর হয় না। তাদের গল্প কেউ লেখে না, তাদের কষ্ট খবর হয় না। তবুও তারা হাসি মুখে মানুষের জীবনকে পার করে, নিজের জীবনের পার থাকে অধরা। অপরদিকে আগুনের লেলিহান শিখা, লোহার কঠিন গন্ধ আর হাতুড়ির অবিরাম শব্দ, এই তিন অনুষঙ্গে লুকিয়ে আছে কামারদের উষ্ণতার গল্প। তারা শুধু লোহা পিটিয়ে আকারই দেন না, অন্যের জীবনকে করে তোলেন সহজ। কৃষকের লাঙল থেকে ঘরের দরজার তালা, সবকিছুর পেছনে থাকে একজন কামারের ঘাম আর শ্রম। সরকার যেটাই আসে সেটাই এইরকম চাওয়া আর কি, আমরা চাইলেও এটা পাবো না। তিনবেলা ঠিক মতো খাইতে পারে, হত দরিদ্র মানুষ আপনার খাইতে পারে না। এদেরকে কাছে মনে করে ফ্যামিলি কাটাতে তার যায় নাই। কষ্ট হয়, তারপরে কি করবো, এটা আমার পেশা। প্রখর তাপে কাটে তাদের প্রতিটি কর্মঘণ্টা। ধোঁয়া আর আগুনের সঙ্গেই যেন তাদের আমৃত্যু সখ্যতা। বহুত আঘাত পেয়েছে, এখনো 5টার উপরে লো আছে, বুকে আছে, 2টা পায়ে আছে, হাতে আছে। তাদের নেই বড় স্বপ্নের বিলাসিতা, নেই নিশ্চিত ভবিষ্যতের নিশ্চয়তাও, তবুও কাজ করে যায় হাসি মুখে। আধুনিক যুগের নানা প্রতিকূলতার মাঝেও মানুষগুলোর লড়াই নিজের ঐতিহ্য আর পরিচয় বাঁচিয়ে রাখার। শাকিলা করিম, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
2021 সালের 1 ফেব্রুয়ারি শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হ্লাইং এবার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। এতদিন সামরিকভাবে তিনি দেশটির সর্বোচ্চ ক্ষমতায় থাকলেও এবার বিতর্কিত নির্বাচনের পর সংসদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। শুক্রবার দেশটির সংসদে 584টি ভোটের মধ্যে মিন অং হ্লাইং 293টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন। এর আগে ডিসেম্বর ও জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তাদের সামরিকপন্থী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি 80%-এরও বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। যদিও ওই নির্বাচনে দেশটির বড় বড় রাজনৈতিক দলগুলোকে নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়। দর্শক, এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুই দলের অমীমাংসিত লড়াইয়ের পর ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। দুই দলই জয়ের আশা করলেও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাস করতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা। মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশ ভারত দুই দলের মুখোমুখি লড়াইয়ের ম্যাচগুলো ছিল উত্তেজনায় ঠাসা, যার মধ্যে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে 1-1 ড্র রয়েছে। তাই যুব পর্যায়ের সাফ শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই ম্যাচটিও ভক্তদের জন্য আরও একটি রোমাঞ্চের উপলক্ষ। সেমির লড়াইয়ে নেপালকে 1-0 গোলে হারিয়ে ফাইনালে টিকিট কাটে লাল সবুজের জার্সিধারীরা। অন্যদিকে দ্বিতীয় সেমিতে ভুটানের বিপক্ষে ভারত ছিল আরও নির্দয়, যেখানে তুলনামূলক দুর্বল ভুটানের বিপক্ষে তাদের জয় 5-0 গোলের। তবে ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মার্ক কক্সের শিষ্যরা। ভারতের এগেনস্টে সবসময় খেলতে ভালো লাগে এবং ওদের হারায় আমরা ট্রফি নিয়ে দেশে আসতে চাই। আমরা প্রস্তুত। আমি আগে কোনো কিছু বলতে চাই না, আমি ট্রফির পরে সবকিছু বলবো। ভারতকে হারাতে হলে ওমাং দোদুম, বিশাল যাদব, রোহেন সিংদের প্রতি আলাদা নজর রাখতে হবে বাংলাদেশকে। লড়াইটা যে সহজ হবে না সেটি মনে করিয়ে দিলেন হেড কোচ মার্ক কক্সও। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং তাদের কোচিং স্টাফও অনেক উঁচু মানের। তবে আমরা এখানে শিরোপা জয়ের জন্য এসেছি এবং সেটা আমরা 90 মিনিটের ভেতরেই জিততে চাই। বাংলাদেশ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা উইঙ্গার রোনান সুলিভানের টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরমেন্স। অন্যদিকে প্রথমবারের মতো শুরুর একাদশে দেখা যেতে পারে রোনানের ভাই ডেকলান সুলিভানকেও। মুমসাদ দিনুরি, RTV। নতুন করে স্পোর্টসের খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোররা ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট সহ মোট 7টি ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পাবে। দেশের 64টি জেলাকে মোট 10টি অঞ্চলে বিভক্ত করে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমের প্রাথমিক ধাপ ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক দল গঠন। পরবর্তী পর্যায়ে উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। তবে বিকেএসপিতে অধ্যয়নরত কোনো খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে এই কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি গঠন এবং দায়িত্ব পালন করবে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।